নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। পাহেলগাঁও হত্যাকাণ্ডের মর্মস্পর্শী হত্যাকাণ্ডের মর্মান্তিক হত্যাকাণ্ডের তার প্রেক্ষিতে দাঁড়িয়ে গত 15 দিন ধরে কবে যুদ্ধ লাগবে, কবে যুদ্ধ লাগবে, কবে যুদ্ধ লাগবে, যুদ্ধ কি আদৌ লাগবে নাকি যুদ্ধ লাগলে কার ক্ষতি, হয়তো যুদ্ধ হবে না, কোথাও একটা আপোষ হয়ে যাবে, অনেক বিস্তর আলোচনা আমরা শুনেছি। কিন্তু শেষ পর্যন্ত যখন গত পরশুদিন রাত্রিবেলা রাত 1টা থেকে 1:30টার মধ্যে 25 মিনিটের মধ্যে 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে ভারতীয় সেনাবাহিনী একটা অসামান্য কাজ করলো, ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা সবাই চেয়েছিলাম যে শেষ পর্যন্ত সঠিক খবরটা কী। দেখুন, এই পরিস্থিতিতে যুদ্ধ যখন লাগে, পাকিস্তানের একটা নিজস্ব স্ট্র্যাটেজি আজকে নয়, 65-71 সালের যুদ্ধেও আমরা দেখেছি, বিভিন্ন সময় দেখেছি যে পাকিস্তান সবসময় মানুষের মধ্যে একটা ভুল বার্তা, ভুল মেসেজ দেওয়ার চেষ্টা করে, ফলস প্রোপাগান্ডা করে। এটা ওদের স্বাভাবিকভাবে দুর্বল শক্তি, তাদের যা নেচার সেটাই তারা করে। গতকাল যেমন রটিয়ে দিল যে 5টা ভারতীয় বিমানকে তারা ভূপাতিত করেছে, মাটিতে শুট ডাউন করেছে। এটা অন্য কিছু না, পাকিস্তানের মিলিটারি বা পাকিস্তানের ভেতরের মানুষের জনরোষ কমানোর জন্যই সেটা তারা করেছে, করতো, আগেও করতো, ভবিষ্যতেও করবে। কিন্তু আজকে গতকাল আমরা সেই ঘটনা যখন রাত্রিবেলা সেই অপারেশন, বহু মানুষ ঘুমিয়ে পড়েছেন, আমাদের মতো মানুষরা যখন সারা রাত জেগে সেই অপারেশনসটা আমরা চেষ্টা করেছি ইলেকট্রনিক্স মিডিয়ায় সেই ঘটনাগুলোকে দেখতে, এবং পরবর্তীকালে ভারত সরকারের বিবৃতিটা জানতে চাইছিলাম, বুঝতে চাইছিলাম যে ভারত সরকার শেষ পর্যন্ত কী বিবৃতি দেন। এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যে সকালবেলা বিক্রম মিস্ত্রি, যিনি ভারতবর্ষের পররাষ্ট্র সচিব, অত্যন্ত ইমপ্রেসিভ একজন পার্সোনালিটি, বাংলাদেশে গিয়ে মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন, বহু ইম্পর্ট্যান্ট অ্যাসাইনমেন্ট দিয়ে নরেন্দ্র মোদীর সরকার তাকে, এস জয়শঙ্কর তাকে বিদেশে পাঠিয়েছেন এবং খুব সফলভাবে সে কাজটা করেছেন। অত্যন্ত ইমপ্রেসিভ একজন পার্সোনালিটি বিক্রম মিস্ত্রি। তো তিনি একটা প্রেস কনফারেন্স করলেন, অপারেশন সিঁদুর নাম দিয়ে ব্যাকগ্রাউন্ডে সেটা ছিল, একটা প্রেস কনফারেন্স করে আগের দিন রাতে যা যা ঘটেছে সেইগুলোকে তিনি ব্রিফ করলেন। কিন্তু ব্রিফ করেটা নিজে করলেন না, তিনি দুজন এমন ব্যক্তিত্বকে নিয়ে এলেন যারা ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত, একজন উইং কমান্ডার এবং একজন ইন্ডিয়ান আর্মির প্রতিনিধি, এবং দুজনেই মহিলা। সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে যে দুজনকে নিয়ে এলেন কম্পারেটিভলি বয়সে তরুণ কিন্তু অত্যন্ত দক্ষ দুজন সেনাবাহিনীর 2 মহিলাকে প্রেজেন্ট করলেন। তাঁরা ব্রিফিং করলেন যা যা হয়েছে, এবং তারপর বললেন যে আজকে আমি আপনাদের কোনো প্রশ্ন নেব না, ভবিষ্যতে আমি আবার আপনাদের কাছে আসবো ব্রিফিং দিতে, কিন্তু আজকে এই পর্যন্ত, কিন্তু তার আগে আপনারা এই দুজনের বক্তব্যটা শুনুন। আমার আজকে মনে হলো যে এই লেফটেন্যান্ট কর্নেল উইং কমান্ডার কর্নেল ভূমিকা যার কথা বলছি, তাঁর বক্তব্য, এবং অবশ্যই কর্নেল সোফিয়া কুরেশি, তাঁর বক্তব্য আপনাদের কাছে শোনাবো। আমার মনে হয়েছে এটা একটা দৃষ্টান্তমূলক ভূমিকা ভারতীয় সেনাবাহিনী না, ইট ওয়াজ আ পলিটিক্যাল ডিসিশন। আমার মনে হয় যে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন যে 2জন মহিলাকে দিয়ে ব্রিফিং করুন, এবং অবশ্যই তার মধ্যে যেন কর্নেল সোফিয়া কুরেশি থাকেন সেই ব্যবস্থা তারা করেছেন। এটাতে অনেকে অনেক রকম সমালোচনা করছেন, আলোচনা করছেন, উনি তো মাইনরিটি সম্প্রদায়ের মুখ, কিন্তু আমার মনে হয় ভারতীয় সেনাবাহিনীর কোনো ধর্ম এবং কোনো আলাদা করে জাতি থাকতে পারে না। ভারত প্রেমিক, ভারতের জন্য নিবেদিত পান, এবং প্রয়োজন হলে ভারতের জন্য তারা প্রাণ দেবেন, এমনই মানুষ তো ভারতবর্ষে সেনাবাহিনীতে যান। তো সেরকম একজন মানুষ কর্নেল সোফিয়া কুরেশি, যার বয়স আমি দেখছিলাম তথ্য ঘেটে 35 বছর মাত্র বয়স, এবং গুজরাটে বদোদরায় তিনি বড় হয়েছেন। এমএসসি বায়োকেমিস্ট্রিতে এমএসসি সায়েন্সের স্টুডেন্ট, পরবর্তীকালে ইন্ডিয়ান আর্মিতে জয়েন করেন। তার দাদু গ্র্যান্ডফাদার ইন্ডিয়ান আর্মিতে ছিলেন, এবং তিনি যাকে বিয়ে করেছেন, যাঁর তিনি সহধর্মিনী, তিনিও ভারতীয় মিলিটারি, ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত। এমন একজন মানুষ, গর্বের মানুষ কর্নেল সোফিয়া কুরেশি, তিনি বক্তব্য রাখলেন, ব্রিফিংটা করলেন যে ওই 9টা জঙ্গি ঘাঁটি আমরা কীভাবে গুঁড়িয়েছি, কীভাবে অপারেশন হয়েছে, যেটুকু ইন্ডিয়ান মিলিটারি স্ট্যান্ডার্ড প্রসিডিওরে যতটুকু বলা যায়, যেটা বলা যায় না বলেননি, কিন্তু যেটা বলা যায়, মানুষের অনেক প্রশ্নের উত্তর মানুষ পেয়েছে। খুব ইমপ্রেসিভ তার প্রেস কনফারেন্সটা, আমি তাই সেটা শোনাবো। এবং আরেকজন কর্নেল ভূমিকা, তিনি উইং কমান্ডার আকাশকন্যা, তার ভূমিকার অর্থ হচ্ছে প্র্যাকটিক্যালি আকাশকন্যা। তো তিনি এনসিসিতে 2004 সালে
এনসিসি, তারপরে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী। 2004 সালে ভারতীয় বিমান বাহিনীতে সংযুক্ত হন, পাইলটের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন এবং সেখানে হেলিকপ্টার চালাতেন সেই ভদ্রমহিলা, যার বক্তব্য দ্বিতীয় বক্তব্য আপনারা শুনবেন। দীর্ঘদিন ধরে হেলিকপ্টার চালিয়েছেন, পরবর্তীকালে বিমান চালিয়েছেন। 2500 ঘন্টার বেশি বিমান চালানোর অভিজ্ঞতা তাঁর পুঁজিতে আছে। এমন একজন ভদ্রমহিলা যিনি উইং কমান্ডার হিসেবে কাজ করছেন ভারতীয় মিলিটারিতে বর্তমানে, এবং একাধিক অভিযানের সঙ্গে এই মানুষটি যুক্ত। আমি আজকে কথা বাড়াবো না, গর্বের দিন। যদিও আমরা এই প্রত্যাঘাতে পাকিস্তান অ্যাজ ইউজুয়াল আমাদের সিভিলিয়ান 15 জনকে মেরেছেন, তার প্রত্যুত্তরে ভারতের সেনাবাহিনী 10 জন পাকিস্তানের মিলিটারিকে শেষ করে দিয়েছেন। কিন্তু মূল কথা হচ্ছে যে 9টা জঙ্গি ঘাঁটিকে নিমেষে গুঁড়িয়ে দিয়ে পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে যে এরপর ফার্দার আরও কিছু প্রোগ্রেস হবে, জঙ্গি নিশানা আমরা করব। সেটা মেসেজটা ওয়াজ ক্লিয়ার ভারত সরকারের তরফ থেকে। কিন্তু আমার কাছে খুব ইমপ্রেসিভ মনে হয়েছে সকালবেলা গতকাল বিক্রম মিস্ত্রি, একজন আকাশকন্যা, একজন স্থলবাহিনীর কন্যাকে নিয়ে তিনি যে প্রেস ব্রিফিংটা করেছেন, আমার মনে হলো আজকে তাদের এই প্রেস ব্রিফিংটা আপনাদের শোনানো দরকার। मैं कर्नल सोफिया कुरैशी और मेरे साथ विंग कमांडर व्योमिका सिंह आज आपको 6 से 7 मई 2025 की रात 1:05 से 1:30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर के बारे में जानकारी देंगे। ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था। इस कार्रवाई में 9 टेररिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया। पाकिस्तान में पिछले 3 दशकों से टेरर इंफ्रास्ट्रक्चर का निर्माण हो रहा है। इसमें रिक्रूटमेंट, इंडॉक्ट्रिनेशन सेंटर्स, ट्रेनिंग एरियाज व लॉन्च पैड शामिल थे, जो पाकिस्तान और पाक अधिकृत जम्मू कश्मीर POJK दोनों में फैले हैं। Operation Sindoor was launched by Indian Armed Forces to deliver justice to the victims of Pahalgam terror attack and their families. 9 terrorist camps were targeted and successfully destroyed. Over the last 3 decades, Pakistan has systematically built terror infrastructure. It is a complex web of recruitment and indoctrination centers, training areas for initial and refresher courses, and launch pads for handlers. These camps are located both in Pakistan as well as Pakistan-occupied Jammu and Kashmir areas. Some of the well-known training camps are located, as you can see on the screen. They are distributed from Savai Nala in the north, counting to approximately 21, ending at Bhagalpur to the south. इन लक्ष्यों का चयन विश्वसनीय इंटेलिजेंस सूचनाओं के आधार पर हुआ ताकि आतंक गतिविधियों की रीढ़ तोड़ी जा सके, और यह खास ध्यान दिया गया कि निर्दोष नागरिकों और सिविलियन इंस्टॉलेशन को नुकसान न पहुंचे। The selection of these targets for Operation Sindoor was based on credible intelligence inputs and role of these facilities in perpetrating the terror activities. The locations were so selected to avoid damage to civilian infrastructures and loss of any civilian lives. This was done with due diligence, and the camps selected for targeting and their engagement will now be shown to you one by one. POJK के टारगेट मैं आपको बताना चाहूंगी। सबसे पहले सवाई नाला कैंप मुजफ्फराबाद, जो कि POJK के लाइन ऑफ कंट्रोल से 30 किलोमीटर दूर है। यह एक लश्कर-ए-तौयबा का ट्रेनिंग सेंटर था। 20 अक्टूबर 2024 सोनमर्ग, 24 अक्टूबर 24 गुलमर्ग, 22 अप्रैल 2025 पहलगाम, इन हमलों के आतंकियों ने यहीं से प्रशिक्षण लिया था। सैयदना बिलाल कैंप मुजफ्फराबाद, यह एक जैश ए मोहम्मद का स्टेजिंग एरिया है। यह हथियार, विस्फोटक और जंगल सर्वाइवल ट्रेनिंग का केंद्र भी था।
गुलपुर कैंप कोटली, यह एलओसी से 30 किलोमीटर दूर था। लश्कर ए तोयबा का बेस था जो रजौरी पुंछ में सक्रिय था। 20 अप्रैल 2023 को पुंछ में और 9 जून 2024 को तीर्थ यात्रियों के बस हमले में यहीं से आतंकी को ट्रेन किया गया था। बरनाला कैंप बिम्बर, ये एलओसी से 9 किलोमीटर दूर है। यहाँ पर हथियार हैंडलिंग, आईईडी व जंगल सर्वाइवल का प्रशिक्षण केंद्र था। अब्बास कैंप कोटली, यह एलओसी से 13 किलोमीटर दूर है। लश्कर ए तोयबा का फिदाइन यहां तैयार होता था। इसकी कैपेसिटी 15 टेररिस्ट को ट्रेन करने की थी। अब मैं पाकिस्तान के अंदर के टारगेट से अवगत कराना चाहूंगी। पहला, सर्जल कैंप सियालकोट, यह अंतर्राष्ट्रीय सीमा से 6 किलोमीटर की दूरी पर है, सांबा कठुआ के सामने। मार्च 2025 में जम्मू एंड कश्मीर पुलिस के 4 जवानों को की जो हत्या की गई थी, उन आतंकवादियों को इसी जगह पर ट्रेन किया गया था। दूसरा, महमूना जाया कैंप सियालकोट, यह 18 से 12 किलोमीटर आईबी से दूर था। हिजबुल मुजाहिदीन का बहुत बड़ा कैंप था। यह कठुआ जम्मू क्षेत्र में आतंक फैलाने का नियंत्रण केंद्र था। पठानकोट एयरफोर्स बेस पर किया गया हमला भी इसी कैंप से प्लान और डायरेक्ट किया गया था। मरकज ताइबा मुरीद के, यह आईबी से 18 से 25 किलोमीटर दूरी पर है। 2008 के मुंबई हमले के आतंकी भी यहीं से प्रशिक्षित हुए थे। अजमल कसब व डेविड हेडली भी यहां ट्रेन हुए थे। आगे दूसरा आया। टारगेट 10 हुआ, एंक्लोजर सेम ही है। 7 इट इज हिट द टारगेट। हाँ हाँ। आ गया सर, इम्पैक्ट मरकज सुभान अल्लाह भावलपुर, यह इंटरनेशनल बाउंड्री से 100 किलोमीटर दूर है। जैश ए मोहम्मद का मुख्यालय था। यहां पर रिक्रूटमेंट, ट्रेनिंग व इंडॉक्ट्रिनेशन का केंद्र भी था। शीर्ष आतंकी अक्सर यहां आते थे। मैं आप सबको बताना चाहती हूं कि किसी भी सैन्य ठिकाने का निशाना नहीं बनाया गया और अभी तक किसी तरह की नागरिक क्षति की रिपोर्ट नहीं है। धन्यवाद। जय हिंद। The strike on the terror camps were undertaken through precision capability, as shown to you. A niche technology weapons with careful selection of warheads was ensured so that there will be no collateral damage. The point of impact in each of the target was a specific building or a group of buildings.
All the targets were neutralized with clinical efficiency, and the results reiterate the professionalism of the Indian Armed Forces in the planning and execution of their operations. No military establishments were targeted. India has demonstrated considerable restraint in its response. However, it must be said that the Indian Armed Forces are fully prepared to respond to Pakistani misadventures, if any, that will escalate this situation. Jai Hind, and thank you very much.